আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। পুরো সময় আপনাদের সঙ্গে আছি আমি ফাহমিদা সালাম। কাল অমর 21শে ফেব্রুয়ারি, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। রাজধানী ঢাকা সহ সারা দেশে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। দিবসটি উপলক্ষে প্রস্তুত রয়েছে কেন্দ্রীয় শহীদ মিনার। রাত 12টা 1 মিনিটে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এদিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের ক্ষেত্রে নিরাপত্তার কোনো শঙ্কা নেই বলে জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আলমগীর হোসেনের ক্যামেরায় আরও জানাচ্ছেন বিপুল দেবরায়। বর্ণমালা, যা বাঙালি হৃদয়ের এক অবিচ্ছেদ্য অংশ, যার জন্য পৃথিবীর একটি মাত্র জাতি রক্ত দিতে হয়েছে। রক্তের স্নানে অর্জিত হয়েছে লাল সবুজের এই বাংলা ভাষা। তাই তো 52-এর বীর শহীদদের শ্রদ্ধা ভরে স্মরণ করতে কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে নানা আয়োজন। অ আ ক খ এর নানা গ্রাফিতি ও নকশায় ছেয়ে গেছে সড়ক ও দেওয়াল। শহীদ মিনারের বেদি ও প্রাঙ্গণে পড়েছে রঙের শেষ তুলির আঁচড়। আর বর্ণমালার সেই আঁচড় দেখতে শহীদ মিনার এলাকায় ভিড় করছেন সাধারণ মানুষ। আর বাংলা ভাষা ও নিজের ভাষা বিষয়ে ওন করতে পারে, এইটা বোঝানোর জন্য মূলত আমি শহীদ মিনারে আমার ছেলেকে নিয়ে আসি। সারা পৃথিবী জুড়ে বাংলা ভাষা ছড়িয়ে ছিটিয়ে পড়ুক, বাংলা ভাষা সম্পর্কে সবাই জানুক, বাংলাকে সবাই ধারণ করুক, এটাই আমার আশা, এটাই প্রত্যয়। রাত 12টা 1 মিনিটে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদন শেষে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে শহীদ মিনারের প্রাঙ্গণ। এর আগে সকল নিরাপত্তা ব্যবস্থার প্রস্তুতি শেষ হয়েছে বলে জানান আইন শৃঙ্খলা বাহিনী। মাতৃভাষা দিবসকে ঘিরে নিরাপত্তার কোনো শঙ্কা নেই বলে জানান র্যাব ও পুলিশের পক্ষ থেকে। অমর 21-এর অনুষ্ঠানেও কোনো নিরাপত্তার শঙ্কা নেই। তথাপি আমাদের নিয়মিত মোতায়েনের পাশাপাশি সোয়াট, ডগ স্কোয়াড, বোম ডিসপোজাল টিম, ক্রাইম সিন ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। নিরাপত্তা ব্যবস্থা আমরা গ্রহণ করেছি, তা আমরা নিরাপত্তার সাথে নিরাপদে এই অনুষ্ঠানটি সম্পন্ন করতে পারবো। প্রভাত ফেরির মধ্যে দিয়ে শনিবার দিনভর শ্রদ্ধা ভরে স্মরণ করবে বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তানদের। অ আ ক খ যে বর্ণমালাগুলোর জন্য রক্ত দিতে হয়েছে এই বাঙালি জাতিকে, তাই এই বাংলা এবং এই 21শে ফেব্রুয়ারি মিলেমিশে রয়েছে বাঙালির হৃদয়ে। তাই তো দিনটিকে স্মরণ করতে এবং শ্রদ্ধা ভরে তাদের ভালোবাসা জানাতে এই দিনটিকে উদযাপন করতে আয়োজন করা হয়েছে নানা কিছুর। এবং সেই সাথে এই বাংলা ভাষাকে যাতে সমর্থিত করা যায় পুরো বিশ্বময়, এমনটাই প্রত্যাশা করছেন সকলে। বিপুল দেবরাই, আরটিভি, ঢাকা। গণতান্ত্রিক মূল্যবোধ, জনগণের অধিকার ও সমতা প্রতিষ্ঠাই ছিল 21-এর মূল চেতনা। এই চেতনাকে ধারণ করে দীর্ঘ লড়াই সংগ্রাম পার হয়ে দেশে আজ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। গণতন্ত্রের এই অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ। মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দেয়া এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান এসব কথা বলেন। 71 সালে স্বাধীনতা অর্জন ও 24-এর স্বাধীনতা রক্ষার যুদ্ধসহ এ যাবৎকালে দেশে গণতান্ত্রিক আন্দোলনের সব শহীদদের আকাঙ্ক্ষাকে ধারণ করে একটি স্বনির্ভর, নিরাপদ, মানবিক গণতান্ত্রিক রাষ্ট্র করার আশা ব্যক্ত করেন তিনি। এবছর অমর 21শে বইমেলা শুরু হবে 25 ফেব্রুয়ারি। 19 দিনের এই মেলা চলবে 15 মার্চ পর্যন্ত। বরাবরের মতো স্টল বরাদ্দ, অবকাঠামো নির্মাণ ও সার্বিক ব্যবস্থাপনায় কাজ করছে বাংলা একাডেমি। এদিকে মেলা ঘিরে সোহরাওয়ার্দী উদ্যান জুড়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। হাতুড়ি, পেরেকের ঠুকঠাক শব্দে মুখর চারপাশ। বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠানের স্টল নির্মাণে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা। হাসান মাহমুদের রিপোর্ট। বাঙালির প্রাণের উৎসব অমর 21শে বইমেলা 25 ফেব্রুয়ারি থেকে 15 মার্চ প্রতিদিন দুপুর 2টা থেকে রাত 9টা পর্যন্ত চলবে এবারের বইমেলা। তাই শেষ সময়ে স্টল তৈরিতে হাতুড়ি পেরেকের ঠুকঠাক শব্দে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। মেলায় পাঠকদের আকৃষ্ট করতে আধুনিক ডিজাইন ও নান্দনিক নকশায় তৈরি করা হচ্ছে স্টলগুলো। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে প্রকাশকদের তদারকি চলছে পুরোদমে। ডিউ টাইম মতো শেষ করে দেওয়ার মতো আশা আছে। সারাদ্দ করতে হয়, আমরা 25 তারিখের মধ্যে কাজ শেষ করব। প্রকাশকদের প্রত্যাশা, প্রতি বছরের মতো এবছরেও লেখক পাঠকদের মিলন মেলায় পরিণত হবে অমর 21শে বইমেলা।
নতুন বইয়ের সম্ভার, প্রিয় লেখকের অটোগ্রাফ আর প্রাণবন্ত আড্ডায় জমে উঠবে মেলা প্রাঙ্গণ। দর্শক এবং ক্রেতাদের উপস্থিতি আমরা কামনা করছি। প্রকাশকদের সেই দৃষ্টিকোণ থেকেই একটা দায়িত্ব থেকে যায় যে তার নতুন চিন্তা ভাবনার বিষয়গুলো মেলার মধ্যে এনে মানুষের সামনে উপস্থাপন করার। লেখক পাঠক বন্ধুরা সাহিত্যকে ভালোবাসি এবং পৃথিবীর কাছে আমরা বাংলাদেশকে তুলে ধরেছি বর্ণমালার হীরাচুনি পান্না করিয়ে। রাতে দর্শনার্থীদের নির্বিঘ্ন চলাচলের জন্য বসানো হচ্ছে ল্যাম্পপোস্ট। নিরাপত্তা ও শৃঙ্খলায় থাকছে সার্বিক প্রস্তুতি। হাসান মাহমুদ, RTV, ঢাকা। দীর্ঘ 2 মাস বন্ধ থাকার পর আজ থেকে ভারতীয়দের জন্য সব ধরনের ভিসা সেবা পুনরায় চালু করেছে দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন। সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের খবরে বলা হয়, এখন থেকে পর্যটন, চিকিৎসা ও অন্যান্য সকল ক্যাটাগরিতে ভারতীয়রা বাংলাদেশে আসার ভিসা পাবেন। খুব শীঘ্রই ভারত ও বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা সেবা স্বাভাবিক করবে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার মাত্র 3 দিনের মধ্যে দুদেশের কূটনৈতিক সম্পর্কের এ অগ্রগতি ঘটল। এই সিদ্ধান্তকে দিল্লির সঙ্গে ঢাকার সম্পর্ক উন্নয়নের একটি শক্তিশালী সংকেত হিসেবে দেখা হচ্ছে। ঢাকা ও দিল্লির মধ্যকার বহুমাত্রিক সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেছে ভারত। শুক্রবার সাপ্তাহিক ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল কথা জানান। বলেন, বাংলাদেশের নির্বাচনে বিএনপির বিজয়ের পরই তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদীর পাঠানো চিঠিতে গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করার প্রতি ভারতের অঙ্গীকার পুনরায় ব্যক্ত করা হয়েছে বলেও জানান মুখপাত্র রণধীর জয়সওয়াল। In Bangladesh, our Prime Minister congratulated Bangladesh Prime Minister, His Excellency Mr. Tariq Rahman. নির্বাচনের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন। লোকসভার স্পিকার ওম বিড়লা 17 ফেব্রুয়ারি বাংলাদেশের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দেন। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে একটি দ্বিপাক্ষিক বৈঠকও করেন, যেখানে নরেন্দ্র মোদীর একটি চিঠি তারেক রহমানের কাছে হস্তান্তর করা হয়। আমরা বাংলাদেশের সঙ্গে বহুমাত্রিক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছি। The Prime Minister of Bangladesh, the letter that was handed over underlined India's commitment to support democratic. রমজান শুরু হতে না হতেই চড়েছে রাজধানীর নিত্যপণ্যের বাজার। সরবরাহে ঘাটতি না থাকলেও বেগুন ও শসার দাম সেঞ্চুরি ছাড়িয়েছে। লেবুর হালি ঠেকেছে 120 টাকায়। ফলের বাজারে নাভিশ্বাস অবস্থা ক্রেতাদের। তবে মুরগির বাজারের উচ্চ মূল্যে স্থিতিশীল থাকলেও কিছুটা স্বস্তি ছড়াচ্ছে ডাল ও ছোলার দাম। আরও জানাচ্ছেন আব্দুর রহিম। রমজানের শুরুতেই জমজমাট রাজধানীর কারণ বাজার। শুক্রবার সরেজমিনে বাজার ঘুরে দেখা যায়, পর্যাপ্ত সরবরাহ থাকলেও চড়া সবজির দাম, বিশেষ করে লেবু, শসা আর বেগুনের দামে ক্ষুব্ধ ক্রেতারা। মাঝভেদে এক হালি লেবু বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকায়, আর বেগুন ও শসার দাম ছাড়িয়েছে 100 টাকার ঘর। 100 টাকা কেজি শসা মারফাট, আর এটা হচ্ছে 50 টাকা হালি লেবু, এটা নিতে 40 টাকা হালি, এটা 80 টাকা, এটা হচ্ছে 70 টাকা হালি। চাহিদা বেশি ও সরবরাহ কম থাকায় বেশি দামে কিনতে হচ্ছে বলে জানালেন এই বিক্রেতা। কাঁচা বাজারে আনে একটু দাম একটু বাড়ছে, 200 টাকা 160 টাকা, আর আছে 100 টাকা কেজি আছে। আমদামি কম না, তার কারণে একটু দাম একটু বাড়ছে। মরিচ 40 টাকা 60 টাকা কেজি, এখন 200 টাকা কেজি। অনেক উর্দু না, নাগালের বাইরে না, সম্পূর্ণ নাগালের বাইরে। ইফতারে বিশেষ চাহিদা থাকা ফলের দামও ঊর্ধ্বমুখী। রমজানকে কেন্দ্র করে আপেল, আনার ও মালটার দাম বেড়েছে কেজিতে 50 থেকে 80 টাকা পর্যন্ত। আপেল ওইটা আছে 330, এইটা আছে 280, 300, তারপর আনার আছে 560। শ্রমিক ধর্মঘট চলে, এই কারণে মাল ওনার আপনি সময় মতো আপনি বের করতে পারছেন না, কারণ মাল না থাকার কারণে নাকি এই দামগুলো বাড়ছে। এদিকে গত এক সপ্তাহ ধরেই ব্রয়লার বিক্রি হচ্ছে 200 টাকা, সোনালী 330 টাকা আর লেয়ার 350 টাকা কেজি দরে। রোজা আসলে বাড়ে, সব জিনিসের দাম বাড়ে আর কি। রমজানে অন্যান্য দেশে এটার দাম কমে, কিন্তু আমাদের বাংলাদেশে যখন রমজান হয় তখন দাম বাড়ে যায় সব কিছুতে। এখানে বাজার মনিটরিং করা খুবই জরুরি দরকার। মশলার দাম চড়া থাকলেও কিছুটা স্বস্তি দিচ্ছে ডাল ও ছোলার বাজার। তেল হইতে যত যাবতীয় মাল আছে রমজানের সব মালে পাইতেছে, সবকিছু আগের রেটে আছে, দাম কমে আছে। আব্দুর রহিম, RTV, ঢাকা।
রমজানে বাজার স্থিতিশীল রাখার জন্য পর্যাপ্ত খাদ্যপণ্য মজুত রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সকালে সিলেট ওসমানিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে তিনি কথা জানান। বাণিজ্যমন্ত্রী বলেন, রপ্তানি বাণিজ্যের প্রবৃদ্ধি বাড়িয়ে দেশের সামগ্রিক বাণিজ্য খাতের চ্যালেঞ্জ মোকাবেলায় কাজ করবে সরকার। আব্দুল মুক্তাদির আরও বলেন, গত 4 থেকে 5 মাসে দেশের রপ্তানি প্রবৃদ্ধিতে যে নেতিবাচক প্রভাব পড়েছে তা কাটিয়ে ওঠা বড় চ্যালেঞ্জ। পরে জেলা সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন তিনি। এ সময় বাজারে সরবরাহ স্বাভাবিক থাকায় রমজানে নিত্যপণ্যের দাম বাড়ার শঙ্কা নেই বলে জানান বাণিজ্যমন্ত্রী। বাংলাদেশকে উত্তরণ ঘটানো, রপ্তানি প্রবৃদ্ধি অর্জন করা, আমাদের রপ্তানি বাস্কেটটাকে বড় করা, নতুন নতুন পণ্য অন্তর্ভুক্ত করা, এটার মধ্যে বৈচিত্র্য আনা, ডাইভার্সিফিকেশন আনা, এগুলি আমাদের আগামী দিনের চ্যালেঞ্জ। কিন্তু এটির কোনো বিকল্প নাই, এগুলিই করতে হবে আগামী। এদিকে পণ্যের দাম বাড়িয়ে মানুষকে জিম্মি করলে তাদের রোজা কাজে আসবে না। খাদ্যে ভেজালকারী সবার শত্রু। রাজধানীর মৌলভীবাজারে গিয়ে ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী গণমাধ্যমকে এসব কথা বলেন। বাজার মনিটরিংয়ে আসা ম্যাজিস্ট্রেটকে সহযোগিতার আহ্বানও জানান তিনি। যিনি খাদ্যে ভেজাল দেন তিনি আমাদের শত্রু, সমাজের শত্রু এবং সকলের শত্রু। যিনি রমজান উপলক্ষে 50 টাকা হালির লেবু উনি এখন 160 টাকায় বেচে মুনাফা করতে চান, উনি রোজা রাখলেও ওনার রোজা কাজে আসবে না। আগামীতে ম্যাজিস্ট্রেট সাহেব আসলে আপনারা তাকে সাহায্য করবেন। দেশ থেকে পাচার করা অর্থ ফেরত আনার চেষ্টা করবে সরকার, জানালেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। মন্ত্রীর দায়িত্ব পেয়ে সকালে প্রথমবারের মতো নিজ জেলা চট্টগ্রামে এসে সাংবাদিকদের তিনি একথা বলেন। তিনি আরও বলেন, মেগা প্রকল্পের ঋণ পরিশোধ সরকারের জন্য অনেক চাপ হবে। এ সময় প্রশাসনের কর্মকর্তারা তাকে শুভেচ্ছা জানান। পরে নগরীর কদমতলী মাদারবাড়ি জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন মন্ত্রী। নগরের মেহেদীবাগে নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎ ও কুশল বিনিময় করবেন অর্থমন্ত্রী। সড়কে চাঁদাবাজির সুযোগ নেই বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। সকালে লক্ষ্মীপুর সার্কিট হাউসে সারা দেশের সড়কে চাঁদাবাজি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। এ সময় লক্ষ্মীপুরে জলাবদ্ধতা দূরীকরণে বৃহত্তর নোয়াখালীর মধ্যে নতুন প্রকল্প ভুলুয়া নদী এবং রহমতখালী খান পুনর্খননের কথা জানান মন্ত্রী। এর আগে সকালে সার্কিট হাউসে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এটার কোনো সুযোগ নাই, আর লক্ষ্মীপুরতে নাই। জলাবদ্ধতা দূরীকরণের জন্য আমরা ইতিমধ্যে সবচেয়ে বেশি যেটা প্রায়োরিটি দিব, গ্রেটার নোয়াখালীর মধ্যে একটা নতুন প্রকল্প, সেটা হলো বুলুয়া নদী খনন এবং রহমতখালী খাল পুনঃখনন। নকলের মতো মাদক, সন্ত্রাস ও ইফটিজিং মুক্ত শিক্ষাঙ্গন করার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। দুপুরে চাঁদপুরের কচুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দুর্নীতি মুক্তির যাত্রা শুরুর কথাও জানান মন্ত্রী। এর আগে শিক্ষামন্ত্রীকে গার্ড অফ অনার ও ফুলের শুভেচ্ছা জানান জেলা প্রশাসক ও পুলিশ সুপার সহ প্রশাসনিক কর্মকর্তারা। কচুয়াকে মাদক মুক্ত করা হবে, সন্ত্রাস মুক্ত করা হবে, ইফটিজিং মুক্ত করা হবে। নকল যেভাবে যাত্রা শুরু হয়েছিল কচুয়া থেকে, মাদক মুক্ত যাত্রাও আমরা কচুয়া থেকে শুরু করব। আর দুর্নীতি মুক্ত যাত্রাও আমরা কচুয়া থেকে শুরু করব এবং সারা বাংলাদেশে ইনশাল্লাহ আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এগুলি হবে ইনশাআল্লাহ। কথা দিচ্ছি, আগামীর বাংলাদেশ, সুন্দর বাংলাদেশ তারেক রহমান সাহেবের নেতৃত্বে আপনারা পাবেন। শিক্ষা প্রতিষ্ঠানে পুনঃভর্তির ফি সিদ্ধান্ত আগামী অর্থবছর থেকে কার্যকর হবে। এছাড়া প্রাথমিকের সহকারী শিক্ষক ও প্রধান শিক্ষকদের মাঝে বেতন বৈষম্যের বিষয়ে সিদ্ধান্ত নিতে ইতোমধ্যে শিক্ষক নেতাদের সাথে আলোচনা চলমান রয়েছে বলে জানিয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। দুপুরে মোহাম্মদপুর রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন জাহাঙ্গীর কবির নানক স্মরণের নাম পরিবর্তন করে জুলাই শহীদ ফারহান ফাইয়াজ স্মরণী নাম ফলক উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ তথ্য দেন তিনি।
বাতিল করছি, এটা কিন্তু বাতিল হচ্ছে আগামী অর্থ বছরে মানে আগামী অ্যাডমিশন ইয়ারে তো সেটা আমরা ইতিমধ্যে করে দিয়েছি বা করার প্রসেসটা শুরু করে দিয়েছি। শিক্ষকরা তাদের এই কনসার্নগুলো শক্তভাবে তুলে ধরেন, আমরা তাদেরকে সময় দিয়েছি। এই কামিং উইক, আগামী সপ্তাহে তাদের সাথে আবার বৃহত্তরভাবে বসবো, তাদের নেতৃত্বে যারা আছেন তাদের সাথে বসবো, আরও বৃহত্তরভাবে আলোচনা করে আমরা এমন একটা জায়গায় আসতে চেষ্টা করব যেখানে একটা লং টার্ম পলিসিগত সিদ্ধান্ত যেটা সলিউশন হতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত বৈশ্বিক শুল্ক আরোপকে অবৈধ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। স্থানীয় সময় শুক্রবার দেওয়া রায়ে কোর্ট জানায় জাতীয় জরুরি অবস্থার জন্য প্রণীত একটি আইনের আওতায় ডোনাল্ড ট্রাম্প যে শুল্ক আরোপ করেছিলেন সে ক্ষমতা ট্রাম্পের ছিল না। এ ধরনের বিস্তৃত শুল্ক আরোপের সাংবিধানিক ও আইনি ভিত্তি প্রশ্নবিদ্ধ বলেও জানায় আদালত। প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদের শুরুতেই একাধিক দেশ থেকে আমদানিকৃত পণ্যের উপর ব্যাপক শুল্ক আরোপ করেন প্রেসিডেন্ট ট্রাম্প। তার এই পদক্ষেপ বৈশ্বিক বাণিজ্যে উত্তেজনা সৃষ্টি করে, যা বিভিন্ন দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের টানাপোড়েন বাড়ায়। আন্তর্জাতিক বাজারেও এর প্রভাব পড়ে। এর আগে মার্কিন নিম্ন আদালতও ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে রায় দিয়েছিলেন। রাতের সংবাদ এই পর্যন্তই। মধ্যরাতের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।